প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন হট সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি ঘরে বাইরে। আমরা রাজনীতি ঘরে বাইরে আলোচনাটা এই কারণে করছি যে বাংলাদেশের ভেতরে আমরা বেশ কিছু ঘটনাবলী দেখতে পাচ্ছি যেটি রাজনীতির সাথে সম্পৃক্ত। যদি সেটি রামপাল বিদ্যুৎ প্রকল্পের কথা বলি কিংবা মীর কাসেম আলীর ফাঁসির কথা বলি, এটা অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। একই সঙ্গে জন কেরি সফর করে গেলেন, সেটি একটি প্রসঙ্গ রয়েছে। তিনি ভারতে গেলেন, ফলে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ভারত যুক্তরাষ্ট্রের ভিতরে যে একটা লজিস্টিক্স বিনিময়ের যে চুক্তি হয়েছে সেটি একটি বড় ধরনের চুক্তি যেটি আমাদেরকে প্রভাবিত করবে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, রাশিয়া, এই যে সম্পর্কগুলো সেগুলো আমাদের রাজনীতিকে প্রভাবিত করছে। সব মিলিয়ে রাজনীতি ঘরে বাইরে এটি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, রয়েছেন সাপ্তাহিকের নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়া এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই শুভ কিবরিয়া আপনাকে দিয়ে। যদি ঘরে বাইরে রাজনীতি আলোচনা করি, আমার এই মুহূর্তে মাথায় যেটা আসছে সেটি হচ্ছে যে এই যে ইন্ডিয়া এবং ইউএস যে লজিস্টিক্স, এটাকে ট্রিটি বলবো না কন্ট্রাক্ট বলবো, এটা ট্রিটি ঠিক না, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট হয়েছে, এই চুক্তি, বাংলা যদি শব্দটা বলি চুক্তি হয়েছে, এটা দিয়ে শুরু করতে চাই। কেরি এখানে সফরে এলেন, এখান থেকে নয়াদিল্লি গেলেন এবং কেরি যেদিন বাংলাদেশে ছিলেন সেদিন চুক্তিটি স্বাক্ষর হচ্ছিল এবং আমরা অভিন্নভাবে নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে এখানে চীনের প্রভাবটাও আমরা বিবেচনা রাখছি, আবার চীনের সঙ্গে আমাদের এটা আপনি একটা খুবই মানে ভালো পয়েন্ট উত্থাপন করেছেন। কারণ ভারত এবং আমেরিকার সম্পর্ক গত এক দশকে মানে যে আলোচনার মধ্য দিয়ে যে জায়গায় যাওয়ার কথা, গত এক সপ্তাহে সেই নীতিগত পরিবর্তন হয়েছে। মানে এই একটা চুক্তিতে উপনীত হতে তার অনেক দিন ব্যাকগ্রাউন্ড কাজ করতে হয়, তো অনেক রকম ব্যাপার। যেমন জন কেরি যখন ভারতে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করছেন, তখন আমেরিকাতে ওয়াশিংটনে আপনার দুই পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তারা একটা এগ্রিমেন্টে লজিস্টিক এক্সচেঞ্জেস মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট LEMOA একটা সই করছেন। এবং এটা খুব ভারতে দুই ধরনের আলোচনা আছে যে এই চুক্তির ফলে কি হবে, যে ভারত এবং আমেরিকা পরস্পরের নৌ, বিমান এবং ল্যান্ড ব্যবহার করতে পারবে, ফুয়েলিং করতে পারবে, লজিস্টিক সাপোর্ট ব্যবহার করতে পারবে। পরিষ্কারভাবে তারা বলছে যে আমেরিকা ভারতে সামরিক ঘাঁটি করবে এইটা না, কিন্তু এর বাইরে যা কিছু আছে সেটা হবে। এবং চুক্তির ডিটেলসের মধ্যে আমি তাদের ওয়েবসাইটে যেটা দেখলাম, যেটুকু প্রকাশ্য, তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যে এই চুক্তির মধ্য দিয়ে তারা ডিফেন্স টেকনোলজি ইনোভেশন, ডিফেন্স ট্রেডিং, এগুলো এটার মধ্যে আছে। সুতরাং এটা একটা খুবই বড় জায়গা। আপনাদের মনে রাখতে হবে যে ভারতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে গত কয়েক বছরে 3 বার আমেরিকাতে সফর করেছেন, বারাক ওবামা এসেছেন এবং ভারতে একটা বড় বিনিয়োগ কিন্তু আমেরিকা করেছে। এবং এই বিনিয়োগ, এর আগেও আমি একবার এই আলোচনায় বলেছিলাম যে এই বিনিয়োগের মূল জায়গাটা হচ্ছে আসলে মানে মিলিটারি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যে ভারতে সমরাস্ত্র তৈরি হবে জয়েন্ট ভেঞ্চারে। এখন সেই চুক্তির একটা বড় মানে বাস্তবায়ন কালকে হয়ে গেল, গত পরশুদিন হয়ে গেল। আবার জন কেরি এবং সুষমা স্বরাজ যে ডায়ালগের মধ্যে আছেন সেটা বলছে লজিস্টিক এবং কমার্শিয়াল, বাণিজ্য এবং লজিস্টিক। সুতরাং সব দিক থেকে ভারত এবং আমেরিকা অনেক কাছাকাছি এসছে। ভারতে এই চুক্তির বিরোধিতা যারা করছেন, যে ইন্টেলিজেন্সিয়া, তারা বলছেন যে আমাদের একটা নীতিগত পরিবর্তন হলো। নীতিগত পরিবর্তনটা কি, যে আমরা একটা মানে জোট নিরপেক্ষ নীতিতে ছিলাম, কিন্তু এখন যখন আমেরিকার সঙ্গে আমরা এত ক্লোজে গেলাম, তখন আমাদের অপরাপর বন্ধুদের কাছে এটা মনে হতে পারে যে জোট নিরপেক্ষ জায়গা থেকে সরে যাচ্ছে। বিশেষ করে রাশিয়া এটাতে একটা উদ্বিগ্ন হতে পারে যে এরকম একটা ট্রিটি। আমার নিজের বিশ্লেষণ হচ্ছে যে আমি এই অঞ্চলের রাজনীতিকে যেভাবে দেখছি, যে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার একটা দীর্ঘমেয়াদী রাজনীতির জায়গা এখানে তৈরি করছে, তারই একটা সাকসেসফুল পদক্ষেপ হচ্ছে এটা। তারা এই জন্যে, বিশেষ করে তাদের বারাক ওবামা আসার পরে যে ফরেন পলিসি বলেছিল, সেই ফরেন পলিসির বক্তৃতা তিনি স্পষ্টভাবে বলেছেন যে লুক ইস্ট, পূর্বমুখী এখন আমাদের আপনার ফরেন পলিসি হবে। তো এখন এশিয়াকে কেন্দ্র করে, তাহলে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত, ভারতের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে চীনকে ব্যালেন্স এবং অপরাপর দেশগুলোর মধ্যে এই রাজনীতি, এই মানে এই যে ভূ রাজনীতি। এবং আমরা জানি যে দক্ষিণ একটা বিষয় দেখলাম, চীন কিন্তু রিঅ্যাকশন দিয়েছে, অফিশিয়ালি যে রিঅ্যাকশন দিয়েছে তাতে তারা ওয়েলকাম করেছে এই চুক্তিকে। এটা হচ্ছে ডিপ্লোম্যাটির ভাষা, এবং বলেছে যে এটা কনস্ট্রাকটিভ ওয়েতে ব্যবহৃত হবে। হ্যাঁ, এটা চীনের গণমাধ্যমে বসে এটা ব্যাপক সমালোচনা করছে। আবার ইন্টারেস্টিং হচ্ছে, এর মধ্যেই কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে ভারত, আফগানিস্তান এবং আমেরিকা একটা বৈঠকে বসতেছে।
মানে এবং সেটা তো আবার আফগানিস্তানের পাকিস্তানকে বলা হয়েছে উদ্বিগ্ন না হওয়ার না জন্য। হওয়ার জন্য। সুতরাং একটা আমার যে বক্তব্য যেটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে এই অঞ্চলের রাজনীতির একটা নীতিগত পরিবর্তন হচ্ছে, এর কনসিকুয়েন্স কি হবে সেটা অনেক আলোচনার বিষয়, কোথায় আমরা যাব। এই জায়গাটা বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? বাংলাদেশ যে এখন যে রোল প্লে করছে, জন কেরি এলেন এবং তার সঙ্গে তার ভাষা শুনে আমি খুবই মুগ্ধ। কারণ আমি প্রথমত মুগ্ধ এই কারণে যে যখনই কোনো আমেরিকান ব্যক্তি এসে মুক্তিযুদ্ধের প্রতি সংহতি জ্ঞাপন করেন, গণহত্যাকে স্বীকার করেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখেন, তখন মনে হয় যে না, তিনি যেন 71 সালের আমেরিকানদের প্রতিনিধিত্ব করছেন না। 71 সালে যে আমেরিকানরা বাংলাদেশকে সমর্থন করেন, কেরি এলেন এবং তিনি ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করলেন এবং তিনি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন এবং সরকারের সঙ্গে দীর্ঘদিনের যে এক ধরনের উদ্বিগ্ন সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে আমরা নিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আবার এদিকে যুক্তরাষ্ট্রের এই ভারতের সম্পর্ক, আপনি এটা কি? ব্যক্তিগতভাবে আমি যতদূর জানি তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের কূটনীতির ছাত্র এবং উনি 1971 সালে পুরো মার্কিন প্রশাসন যদিও সেই সময় বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছিল, কিন্তু জন ক্যারি এবং এরকম বহু মানুষ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বহু নাগরিক কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সক্রিয় সমর্থন দিয়েছে। তাদের যে রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতি, সেই নীতির মধ্যে কিন্তু দ্বৈততা আছে। দ্বৈততাটা কেমন? যে তাদের প্রশাসন অনেক সময় দেখা গেল যে একটি দেশের স্বাধীনতার পক্ষে থাকেন বা বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু তাদের দেশের প্রশাসনের আরেকটা অংশ কিন্তু বিরোধিতা করে। সেই রকম কিন্তু একটা দ্বৈততা আছে এবং তারই কিন্তু ফলশ্রুতি হচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতি। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটি আমি মনে করি যে একটা বড় রকমের মোড় পরিবর্তন। তাদের মধ্যে তাদের কোনো পররাষ্ট্রমন্ত্রী এ পর্যন্ত বঙ্গবন্ধু জাদুঘরে বা 32 নম্বরে কিন্তু কখনো যাননি এবং তাদের কোনো লিটারেচারে বঙ্গবন্ধুকে ওইভাবে স্বীকৃতিও দেওয়া হয়নি। ক্লিনটন যখন এসেছিলেন তখন স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত উনি যেতে উঠতে যাননি। পারেননি। কিন্তু এই প্রথম ওই রকম একটা পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তারা কিন্তু সেই স্থান থেকেই কিন্তু তাদের সফরটা শুরু করে এবং তার সেখানে মন্তব্যটাও কিন্তু প্রণিধানযোগ্য এবং চমৎকার একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্য থেকে কিন্তু আমি মনে করি যে তাদের পররাষ্ট্রনীতির একটা মোড় পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের এই যে আমাদের 5ই জানুয়ারি যে নির্বাচন, সে সম্পর্কেও তাদের একটা অবস্থান ছিল। এবারের পুরো সফরের মধ্যে এ নিয়ে কিন্তু তাদের কোনো মন্তব্য ছিল না। এটাও কিন্তু একটা ডিফারেন্স। অবশ্য পরোক্ষভাবে গণতন্ত্রের কথা বলেছেন। না, গণতন্ত্র এটা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, এগুলো হচ্ছে তাদের উন্নয়ন, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের ক্লিশে একটা। আর আরেকটা বিষয় আমি মনে করি যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে অগ্রগতি হবে এবং এখানে বন্ধনটা অটুট হবে এবং তার আরেকটা ইঙ্গিত হচ্ছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক। সেখানেও এটা কিন্তু গত 10-12 বছর ধরে কিন্তু এই ডিপ্লোমেসিটা চলছিল যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে শীতলতাটাকে কাটিয়ে একটা উন্নততর সহযোগিতার বন্ধন তৈরি করা। এটা কিন্তু যেমন যে মনমোহন সিং যখন ছিলেন সেই সময়ে এই উদ্যোগটা শুরু হয় এবং বিশেষ করে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে তাদের একটা এবং গবেষণার ক্ষেত্রে তাদের একটা বড় রকমের চুক্তি সেই সময় প্রণীত হয় এবং তারই এক ধাপ উঁচুতে কিন্তু এই যে গত পরশু যে চুক্তিটা হলো, সেটা কিন্তু হচ্ছে তার থেকে আরেকটু উন্নততর। আমাদের যে দর্শক আছেন তার একটা প্রশ্ন নেই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি নিজাম বলছি মিরপুর থেকে। আমার প্রশ্ন হচ্ছে শুভদীপ সাহেবের কাছে, সেটা হচ্ছে উনি ভারত মার্কিন সম্পর্কে যেভাবে মূল্যায়ন করছেন, অর্থাৎ ভারত মার্কিন এই যে মধুচন্দ্রিমা, আমার বিষয়টা হচ্ছে যে এখানে তো মোদী সরকারের শেষ সরকার না এবং ভারতের আমরা যতটুকু জানি সমরাষ্ট্রে 60 থেকে 70% রাশিয়ান মডেলের, হ্যাঁ, এবং ভারত, চীন, রাশিয়া এরা ব্রিক্স মেম্বার। সুতরাং এই বিষয়গুলো তো আনা উচিত এবং ভারতের যে মোদী সরকার যে উনি যে কংগ্রেস পন্থী হচ্ছেন, সে আমেরিকার দিকে নিয়ে যাচ্ছেন,
সেখানে তো ভারতে মোদী সরকার শেষ সরকার না, সেখানে তো ভারতের যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ অনেক বিষয়গুলো তো এখানে প্রভাব বিস্তার করে থাকে। এই বিষয়টা আমি কি ধন্যবাদ আপনাকে, উনি ভালো প্রসঙ্গ তুলেছেন। না, আমি মনে করি যে এটা আসলে দীর্ঘমেয়াদী। তাদের ভারতের কিন্তু পররাষ্ট্রনীতিতে কিন্তু সরকার পরিবর্তন হয়, কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে কিন্তু বড় রকমের মোড় পরিবর্তন হয় না। এবং যে কারণে আমি বলছি যে মনমোহন সিং সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটার কিন্তু এটা এক্সটেনশন, এক্সপানশন। হ্যাঁ, আমি সেইভাবে দেখি। এবং মোদী সরকারের পরেও যে সরকার আসবে, সেই সরকার কিন্তু এটাকে আরেকটু বলস্টার করবে, আরেকটু স্ট্রং করবে, স্ট্রেনদেন করবে। এখানে কিন্তু মানে শীতলতা আসবার সম্ভাবনাটা আগামী 10-15 বছরে আমি দেখি না। এবং আমার কাছে মনে হয় যে আমার যেটা ব্যক্তিগত মূল্যায়ন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই সম্পর্কের একটা প্রভাব, সুপ্রভাব, আমি মানে কুপ্রভাব বলবো না, সেটা কিন্তু ভারত রাশিয়া, ভারত চীন সম্পর্কের মধ্যেও আসবে। এবং এখানেও মানে ভারতের যে পররাষ্ট্রনীতি, সেটা হচ্ছে কি যে এই সম্পর্কগুলো, এই দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে তারা আরো উঁচুতরে মানে উচ্চতায় নিয়ে যাবে। অর্থাৎ উইন উইন সিচুয়েশন তাদের মধ্যে থাকবে। তারা সম্পর্কের মধ্যে শীতলতাটাকে কাটিয়ে উঠবে এই সবগুলো দেশের সঙ্গে, মানে চীনের সঙ্গেও। শুভকিবলির কাছে প্রশ্ন করেছেন, তো আমার মনে হয় শুভকিবলির জবাব দিয়েছেন যে এটা তাদের দেশের ভিতরে ডিবেট হচ্ছে, ডিবেট হচ্ছে, এবং এটার অনেক অনেক মানে এটা শুধু শুরু হলো, তো এটার অনেক ডাইমেনশন আছে। সেটা এখনই হট করে বলে। আমি যেতে চাই একটু শাবান মাহমুদ আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন? সেটা হচ্ছে যে একটা প্রসঙ্গ আছে আমাদের সঙ্গে, যুদ্ধাপরাধের বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা ঐতিহাসিক তিক্ত সম্পর্ক আছে। আমাদের এখানে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসেডার আছে, বড় করে সবই আছে। কিন্তু এই যে প্রত্যেক যুদ্ধাপরাধের বিচারের পরপরই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের পরিস্থিতিটা কোথায় সেটি আছে। যদি আমাদের সরকার অত্যন্ত, আমি বলবো যে ভদ্রতার সঙ্গে তারা পাকিস্তানের জবাবগুলো দিচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছি ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, অন্যদিকে আফগানিস্তান, এই যে এক ধরনের এলাই তৈরি হচ্ছে, মাঝখানে পাকিস্তান কি সিঙ্গেল আউট হচ্ছে? যদিও চীনের সঙ্গে বাংলাদেশের আবার সুসম্পর্ক রয়েছে, এখানে বিশাল বিনিয়োগ রয়েছে, চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে। চীনকে বাদ দিলে এই উপমহাদেশে কি পাকিস্তান এক ধরনের নিঃসঙ্গ হয়ে যাচ্ছে কিনা আপনি মনে করেন কিনা এই নতুন এই উদ্যোগগুলোর ফলে? নিঃসঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই। পাকিস্তান এক ধরনের পরাশক্তি, তারা তাদের একটি নেগেটিভ ভাবমূর্তি আছে সারা বিশ্বে, সন্ত্রাসবাদ লালনে, জঙ্গিবাদ লালনে, এবং পাকিস্তানে যে গণতন্ত্র অনুপস্থিত, এরকমও একটি বিশ্ব পরিস্থিতিতে তাদের বিশ্ব অঙ্গনে ভাবমূর্তিটা এরকম যে পাকিস্তানে এখন গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র অনুপস্থিত, এবং পাকিস্তানে জঙ্গিবাদ লালন করা হচ্ছে, পাকিস্তানে ধর্মীয় রাজনীতির অপব্যবহারটা বেশি হচ্ছে। সার্বিকভাবে বাংলাদেশ ভারতে জন কেরির এই সফরের ভেতর দিয়ে কিন্তু গণতন্ত্রের উন্নয়নের একটি শুভযাত্রা আমরা লক্ষ্য করছি। এবং চীনের সঙ্গে ভারতের একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকলেও যে দুই দেশের রাজনৈতিক যে দর্শন, সেই জায়গায় কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে। এবং মূলত পাকিস্তানকে দেখা হচ্ছে, আপনি এই দিক থেকে বলতে পারেন যে পাকিস্তান এই জায়গায় কোণঠাসা হচ্ছে কিনা। পাকিস্তানকে দেখা হচ্ছে পুরোপুরি আমাদের এই বিশ্ব পরিস্থিতি, সারা বিশ্বে কিন্তু এখন অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বাট গণতন্ত্রের পক্ষেই কিন্তু পরাশক্তিগুলোর অবস্থান, এবং যারা বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত তারাও কিন্তু গণতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছে, সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেই জায়গায় কিন্তু পাকিস্তান একটু আলাদা অবস্থানে আছে। তারপরও পাকিস্তান জিও পলিটিক্যাল ইকুয়েশনে কিন্তু পাকিস্তান একদম কোণঠাসা অবস্থায় যেতে সময় লাগবে, এই মুহূর্তেই না। বা ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক মিলিয়ে যদি খুব সরলীকরণে তাদের বিশ্লেষণ করা হয়, সেই জায়গায় হয়তো ভুল হতে পারে। তবে পাকিস্তান যে ধীরে ধীরে তারা একটি ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, পাকিস্তান যে ধীরে ধীরে গণতন্ত্র থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করতেছে, এবং সেখানে গণতান্ত্রিক রাজনীতিটা অনেকটা নির্বাসনে চলে যাচ্ছে, সেরকম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সারা বিশ্ব যখন একটি প্রগতিশীল ধারায় এগিয়ে যাচ্ছে, পাকিস্তান সেই জায়গায় একটু ভিন্ন চিত্র আছে। আর আপনি জন কেরি কি প্রগতিশীল ধারায় এগোচ্ছে বিশ্বে এখন যে সন্ত্রাসবাদের অবস্থান, এটি কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সুনির্দিষ্টভাবে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে, এবং এই জায়গাগুলোতে বিশ্ব মোড়ল, আমি নাম মেনশন করতে চাই না, যারা পৃষ্ঠপোষকতা করে আমাদের মুসলিম সম্প্রদায়কে বা সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরির এক ধরনের চেষ্টা। এবং সেই আইএস বলেন বা জঙ্গি বলেন বা যে নামকরণেই দেয়া হোক,
এটি একটি অপচেষ্টা চলছে। বাট সারা বিশ্বে কিন্তু প্রগতিশীল রাজনীতি, উন্নয়নের রাজনীতি, মার্কেট ইকোনমির অগ্রযাত্রা এবং কমিউনিজমের যে রাজনীতির যে একটা পূর্বাকার যে ফিলোসফি, সেই জায়গায় কিন্তু চেঞ্জ আসছে। এখন আপনি রাশিয়ার দিকেও যদি তাকান, সেখানে রাশিয়ার উন্নত শহরগুলোতেও কিন্তু লেনিনের মূর্তিগুলো কিন্তু আগের পর্যায়ে দেখা যায় না। তারা মার্কেট ইকোনমি নিয়ে, বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সারা বিশ্ব কূটনীতিতে এত ডেভেলপমেন্ট হয়েছে যে এই কামরুল ভাইয়ের সঙ্গে আমি একমত যে উইন উইন সিচুয়েশনেই কিন্তু এখন এই কনসেপ্টটা আসলে নেই যে একটি দেশকে একদম ধ্বংস করে দিয়ে আরেকটি দেশকে এগিয়ে নিতে। সেই জায়গায় কিন্তু এই কনসেপ্ট ফেল করেছে। এখন একটি দেশকে বাঁচিয়ে রেখে অপেক্ষাকৃত সেখানে দুর্বল অবস্থান থাকবে, অপেক্ষাকৃত এখানে শক্তিশালী অবস্থান থাকবে, সেটি ইকোনমিতে হোক, পলিটিক্সে হোক, সেটি সামাজিক উন্নয়নে হোক। কিন্তু একটি দেশকে ধ্বংস করে আরেকটি দেশকে, দেশের একদম আকাশচুম্বী উন্নয়ন, এটি কিন্তু এখন কল্পনা করতে গেলে ভুল হবে। যে কারণে কল্পনা করা এখন বলছি এটা চিন্তা, যে কারণে এখন কূটনৈতিক কনসেপ্টেও কিন্তু অনেক চেঞ্জ এসেছে। বলছে যে আমার প্রতিবেশী উন্নত না হলে আমি আমার উন্নয়ন কাজ করবে না। এই কনসেপ্টটি কিন্তু এখন প্রায় প্রতিষ্ঠিত এবং এখন কিন্তু চিরশত্রু এবং চিরমিত্র এই ধারণাটাও কিন্তু বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে, জিও পলিটিক্যাল সিচুয়েশনের কারণে এটি চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। আপনি দেখেন এই যে জন কেরির যে প্রশংসাগুলো আমরা করলাম, যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি, তার বাড়িতে গিয়েছেন ঐতিহাসিক 32 নম্বরে, সেখানে তিনি পুষ্পমাল্য দিয়েছেন, তাকে স্মরণ করেছেন। এটি বারাক ওবামাও যদি বঙ্গবন্ধু যে মাপের নেতা, বিশ্বনন্দিত নেতা, বিশ্ব নেতা, তার বাড়িতে যদি বারাক ওবামা গিয়েও এরকম একটি শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিতে, সেটি অবাক করার মতো কোনো বিষয় ছিল না। কিন্তু 1971 সালের প্রেক্ষাপটে যেহেতু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, সেখানেই জন কেরি আলোচনায় এসেছেন। জন কেরি বঙ্গবন্ধুর বাড়িতে যাবেন, বঙ্গবন্ধুর স্মৃতিতে তিনি স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, এটি কিন্তু খুব স্বাভাবিক ঘটনা হওয়ারই কথা ছিল। কিন্তু আমরা এটিকে দেখছি যে এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো মানসিকতার পরিবর্তন। তারা হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রকারান্তরে মেনে নিচ্ছেন, এবং মুক্তিযুদ্ধকে যতটা না মেনে না নেওয়া, তার থেকে আমি মনে করি যে বিশ্ব পরিস্থিতিকে তারা খুব সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করছেন। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তো আর বাংলাদেশ চিন্তা করা যায় না। এই বাস্তবতার জায়গা থেকেই হয়তো জন কেরির এই পরিবর্তন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 7 অর সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। রাজনীতি ঘরে বাইরে নিয়ে আলোচনা করছিলাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং সাপ্তাহিকের নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়ার সঙ্গে। আমি যেতে চাই শুভ কিবরিয়া আপনার কাছে আবার। সেটি হচ্ছে যে এই যে বাইরের যে রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম, একই সঙ্গে এই গ্লোবাল পার্সপেক্টিভসে বাংলাদেশ চুপ করে বসে নেই। বাংলাদেশও তার নিজস্ব রোল প্লে করছে, কারণ রোল প্লে না করলে হবে না। এই গ্লোবাল পার্সপেক্টিভসে রোল প্লে করছে বলেই, এবং সেটি অনেকটা সফলভাবে করছে বলে আমার মনে হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশের বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন নিয়ে কি আপনি মনে করেন এই ইন্টারন্যাশনাল কমিউনিটির সমর্থনের কারণে সরকার হয়তো সাস্টেনেবিলিটি পাবেন, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চালাতে পারবেন, নানা ধরনের গ্লোবাল ফোরামে ভূমিকা রাখতে পারবেন? ইন্টারনালি এই অবস্থানের কারণে কি ডেমোক্রেটিক ভ্যালুগুলো কি বাড়বে বলে মনে করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যেভাবে একটা কনক্লুশন টানলেন, এই কনক্লুশনের মধ্যে অনেক ফাঁক আছে আর কি। সবগুলো অত সহজে সরলীকরণ করা যাবে না। যেমন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের এর অনেক বিপজ্জনক দিক আছে। প্রথম কথা হচ্ছে বিপজ্জনক দিক আছে। যেমন ধরেন ভারতের রাজনীতিতে কি হয়েছে, গত 10 বছরে ভারতের রাজনীতি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, একটা প্রগতিশীল চিন্তা চেতনা থেকে একটা র্যাডিক্যালাইজ রাজনীতিতে গেছে। আজকে যদি আপনি ভারতে যান, ভারতের ক্ষমতায় বিজেপি, একটা কট্টর মৌলবাদী হিন্দু দল। এবং আমি অবাক হই ভারতের দিকে তাকিয়ে যে ভারতের যে ইনস্টিটিউশনগুলো আছে এখন, সেই ইনস্টিটিউশনগুলো সব স্তরে আপনি এই র্যাডিক্যালাইজেশনের পক্ষে খুবই শক্ত সমর্থ যুক্তিবাদী লোক পাবেন। হ্যাঁ, এটা ভারতের একটা খুবই বড় পরিবর্তন হয়েছে। আজকে ভারতের মতো দেশে ধরেন গরু জবাই নিষিদ্ধের পক্ষে একটা বড় সমর্থন আসে। তো এই সমস্ত মানে যে সিগন্যালগুলা, সেই সিগন্যালগুলা মানে কংগ্রেস 60 বছরের রাজনীতিতে যে ডেভেলপমেন্ট করেছিল, আমরা যে সমস্ত গণতন্ত্রের মানে মূল্যবোধের কথা বলি, সেই জায়গায় কিন্তু ভারত একটা বিপজ্জনক জায়গায় আছে। এক, দুই হচ্ছে ভারতের নিজের মধ্যে অনেক সামাজিক অনাচার দ্বন্দ্ব আছে। আপনি সাম্প্রতিক কাশ্মীরের যে রাইজ, এই রাইজটা, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে কাশ্মীরে যখন এই আপনার গোলাগুলি, মানুষ মারা, বিক্ষুব্ধতা হলো, তখন মিলিটারি সাইড থেকে বলা হলো
যে এটার সমাধান হচ্ছে মিলিটারাইজেশন না, এটার সমাধান হচ্ছে রাজনীতিকীকরণ। এবং সমস্ত রাজনীতিবিদ দলরা যে প্রধানমন্ত্রীকে বললেন যে আসেন আমরা এটা রাজনীতিতে। সুতরাং আমি মনে করি যে আমেরিকার সঙ্গে সম্পর্ক, আমেরিকা হচ্ছে একটা পরাশক্তি, এটা মনে রাখতে হবে, আর ভারত হচ্ছে একটা আঞ্চলিক শক্তি। সুতরাং এখানে একটা অনেক বড় গেমের জায়গা আছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডেমোক্রেসির চাইতে বড় কথা, বাংলাদেশ জিওপলিটিক্যাল কারণে একটা খুব তার ভৌগোলিক অবস্থানের কারণে, এবং আমেরিকা যেহেতু এশিয়ার দিকে চোখ দিয়েছে এবং অপরাপর শক্তিগুলোও যখন এশিয়ার দিকে আসছে এবং এশিয়া যখন রাইজিং নানা কারণে, তখন বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে গেছে তার ভৌগোলিক অবস্থানের কারণে। এক, দুই হচ্ছে জন কেরি এখানে কিন্তু দেখেন ডেমোক্রেসির কথা বলেছে এবং এখানকার বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে দেখা না করে উনি সরকার পক্ষের সঙ্গে দেখা করেছেন, আবার বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, এটা একটা সিগনিফিক্যান্ট। আবার উনি যখন কেনেডি সেন্টারে বক্তব্য দিলেন তখন উনি বললেন যে বাংলাদেশের মন্ত্রীরা যদি বলেও থাকে যে এখানকার জঙ্গিরা হোমগ্রোন, কিন্তু এই হোমগ্রোন জঙ্গিদের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে, আইএসের কানেকশন আছে, এবং আইএস মানে বিদেশি যোদ্ধারা সেখানে যুদ্ধ করছে না বটে, কিন্তু আইডিওলজিক্যাল একটা কানেকশন আছে। এটা কিন্তু একটা খুব মানে আমেরিকা যেসব জায়গায় গেছে, আপনি গত এক দশকে মধ্যপ্রাচ্যে তার যে পদচারণা এই ইস্যুতে, জঙ্গিবাদ ইস্যুতে, সেটা কিন্তু খুব স্বস্তিকর না। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ইস্যুতে যে সম্পর্ক একসময় তৈরি করেছিল, আজকে পাকিস্তানের যে বিপর্যয়ের কথা শামান মোহাম্মদ আলোচনা করলেন, এটার বড় কারণ কিন্তু সেই সময়কার খেলাধুলা। তো সুতরাং আমেরিকার এই খেলাধুলা আমরা কতটা সক্ষমতার সাথে, একটা সময় তো লোকে বলতো আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু, এই কথা তো মানে একটা প্রবাদ তো এমনি এমনি তৈরি হয় না, অভিজ্ঞতা থেকে তৈরি হয়। সুতরাং এই প্রবাদ যখন এসছে তার এটার মূল্য আছে। এখন আমরা কিভাবে এটাকে মোকাবেলা করব, আমি মনে করি যে আমাদের মধ্যে ধরেন আজকে বাংলাদেশের উপরে আমেরিকা কোনো একটা, আমি খুবই অ্যাজাম্পশন ধরে নিই, একটা চাপ আসলো, এই চাপ মোকাবেলা করবেন আপনি কিভাবে? আপনার ঐক্যবদ্ধতা দিয়ে, আপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে। আমরা কিন্তু সেই জায়গাতে নেই, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। আমাদের গণতন্ত্র, যেমন পাকিস্তানের গণতন্ত্র, পাকিস্তানে কিন্তু একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে একটা, এখানে কিন্তু সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচন নিয়ে আলোচনা আছে। এখন আমরা যে উন্নয়নের কথা বলছি, আমার নিজের কাছে কেন যেন মনে হয় যে এই উন্নয়নও পৃথিবীর অনেক দেশে টেকসই হয় না, এখানে টেকসই হবে কিনা সন্দেহ আছে। কারণ উন্নয়নের কেন্দ্রে মানুষ নেই, উন্নয়নের কেন্দ্রে অন্য বিবেচনা কাজ করছে। মানুষ যদি থাকে, ধরো আপনি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিচ্ছেন, মানুষ সেখানে রিজেক্ট করছে, তাহলে মানুষের কণ্ঠস্বর আপনাকে শুনতে হবে, মানুষের সঙ্গে বসতে হবে, তাই না? আমরা কিন্তু সেটা করছি না। আমি মনে করছি না এই উন্নয়নের মধ্য দিয়ে আমার দেশের উন্নয়ন হবে, মানুষ কি আপনি যেভাবে আবার মানুষের কথা বসতে বলছেন, ওইভাবে বসলে কোনোদিনই তো উন্নতি করতে পারবেন না। উন্নতি করতে পারবো না, কিন্তু মানুষকে বিক্ষুব্ধ রেখে যদি আমি উন্নয়ন করি, সেই উন্নয়ন হয় না। আপনি নাইজেরিয়ার দিকে তাকান, মেনে নেয় তো আবার, যদি উন্নয়ন যদি এন্ড অফ দ্য ডে মানুষের বিরুদ্ধে না যায়, মানুষের বিরুদ্ধে না, যদি উন্নয়নের মধ্য দিয়ে, কামরুল ভাই একটা কথা বলছেন, উন্নয়নের মধ্য দিয়ে যদি সামাজিক ন্যায় বিচার তৈরি হয়, অর্থনৈতিক ন্যায় বিচার তৈরি হয়, সুশাসন তৈরি হয়, তাহলে মানুষ মেনে নেবে। কিন্তু সেই চর্চাটা আপনার আসবে কোত্থেকে? আপনার তো গণতান্ত্রিক মূল্যবোধের মধ্য দিয়ে, আপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্য দিয়ে আপনাকে সেই জায়গায় যেতে হবে। আমরা যদি সেই জায়গায় ব্যর্থ হই, আমাদের মধ্যে যদি ফারাক থাকে, যেমন ধরেন আজ থেকে 10 বছর হচ্ছে বাংলা ভাই এখানে জঙ্গিবাদের মডেল ছিল, এখন আমরা কোন মডেলে আসছি? তাহলে কিন্তু আপনি দেখেন যে আমাদের এত প্রচেষ্টার মধ্যেও কিন্তু জঙ্গিবাদ রাইজ আপ হয়েছে। আমরা বহু কিছু করেছি, কিন্তু জঙ্গিবাদকে একটা আন্তর্জাতিক, এটা আমাদের হয়তো মানে ইন্টারন্যাশনাল খেলাধুলাও আছে, সেটাও অস্বীকার করার ব্যাপার নেই। এখন ইন্টারন্যাশনাল খেলাধুলা তো থাকবেই, আপনি সেটাকে কিভাবে মোকাবিলা করছেন সেটা হচ্ছে আপনার যোগ্যতা। আমি মনে করি এই যে পরিবর্তন হচ্ছে ভারত, আমেরিকা এবং এই অঞ্চলে, এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্ভাগ্য হবে না সৌভাগ্য হবে, সেটা নির্ভর করবে বাংলাদেশ যোগ্যতার সঙ্গে, কতটা যোগ্যতার সঙ্গে এবং কতটা সক্ষমতার সঙ্গে। এই প্রশ্নে শাবান মাহমুদের কাছে, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের এখনো পর্যন্ত লিডারশিপের যে লক্ষণ, তা দেখে আপনি কতখানি আশাবাদী বা সতর্ক হওয়ার জায়গা কোনগুলো? আপনার এই প্রশ্নের একটি সামগ্রিক ব্যাখ্যা দিতে হয়। বাংলাদেশে বর্তমান যারা ক্ষমতাসীন দলের নেতৃত্বে রয়েছেন, সেই দলের যিনি প্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বকে অবশ্যই স্বীকার করতে হবে যে আন্তর্জাতিক লিডারশিপের মানদণ্ডে তিনি উত্তীর্ণ, এবং তিনি প্রধানমন্ত্রীর জায়গা থেকে রাষ্ট্রনায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। কিন্তু শুধুমাত্র একজন শেখ হাসিনা বা একজন প্রধানমন্ত্রীর বিচক্ষণতা, অভিজ্ঞতা, সক্ষমতা দিয়ে সামগ্রিক রাজনৈতিক সিচুয়েশনকে বা পরিস্থিতিকে মেলানো যাবে না। বাংলাদেশে এখন পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায়, যেটি আপনি বারবার বলার চেষ্টা করছেন, ওই জায়গায় তো নিশ্চয়ই একটি ঘাটতি আছে। নির্বাচনকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছে এবং নির্বাচন নিয়ে সাংবিধানিক কোনো সংকট দেখা না দিলেও নির্বাচন তো 2014 সালের যে 5ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ। কিন্তু সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের ভেতর দিয়ে যারা ক্ষমতা এসেছে, সেই ক্ষমতার যিনি মূল লিডারশিপের জায়গায় আছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার লিডারশিপের মান এতটাই, মানে তিনি সক্ষমতার সঙ্গে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করেছেন, দেশের উন্নয়নের গতিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়েছেন,
এবং তার বিচক্ষণতা দিয়ে যেভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবেলার চেষ্টা করেছেন, তিনি যেভাবে বিশ্ব নেতাদেরকে বাংলাদেশের রাজনীতির প্রতি দৃষ্টি দিতে সক্ষম হয়েছেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি দিতে সক্ষম হয়েছেন, এবং ওই প্রশ্নবিদ্ধ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রেখে এই সরকারের সঙ্গে যেভাবে আন্তর্জাতিক ফোরামের বাংলাদেশকে ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন, সেই জায়গায় আমি অবশ্যই আশাবাদী। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি গণতান্ত্রিক ধারাটা আরও একটু সুসংহত না হয় এবং বিরোধী দলকে মেনে নেওয়ার যে একটা অসহিষ্ণুতা কম বেশি আমরা লক্ষ্য করছি, এই জায়গায় যদি সহিষ্ণু মনোভাব দেওয়া না হয়, তাহলে আলটিমেটলি শুভ ভাই যেটা বলেছেন যে এই উন্নয়ন কতটা সাস্টেইনেবল হবে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থির থাকে। বাংলাদেশের সংকট তো এই জায়গাটাতেই, ধরেন বিরোধী দলকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, আবার বিরোধী দল আন্দোলন শুরু করে দিল এবং জ্বালাও পোড়াও শুরু করে দিল, তখন আবার ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেল, আবার ডেভেলপমেন্ট বর্ষ নয়। মানে বিরোধী দল শুধুমাত্র সরকারের তো একার দায়িত্ব না, এটা পলিটিক্যাল কনসেনসাসের জায়গা তৈরি করতে হবে, কনসেনসাস তৈরি হতে হবে, সেই জায়গাটা তৈরির উদ্যোগ দেখছেন। ওই জায়গায় আমি সাম্প্রতিক সময়ে বিএনপি, মাঠের প্রধান বিরোধী দল তো বিএনপি, জাতীয় সংসদে একটি বিরোধী দল থাকলেও বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল এবং কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় 3 মাসের মাথায় তাদের একটি নির্বাচিত কেন্দ্রীয় কমিটি উপহার, এবং এর ভেতর তাদের কমিটি নিয়ে বিতর্ক থাকলেও এই যে ধারাবাহিক প্রসেস, এবং গত কয়েক মাস ধরে বিএনপির রাজনীতিতে আমি পার্সোনালি লক্ষ্য করেছি যে তারা ওই 93 দিনের যে আগুন সন্ত্রাস অথবা মানুষ পুড়িয়ে হত্যা অথবা সন্ত্রাসবাদের ভেতর দিয়ে ক্ষমতায় যাওয়ার যে তাদের একটা অশুভ তৎপরতা ছিল, সেই জায়গা থেকে আমার মনে হয় উপলব্ধির জায়গায় তারা ফিরে আসছে, এবং তারা গণতান্ত্রিক রাজনীতিতে ভূমিকা রাখার হয়তো তাদের মানসিকতা সেরকম আমরা দেখতে পাচ্ছি। এখন কতটা তারা ভূমিকা রাখবে সেটি ভবিষ্যৎই বলে দেবে, কিন্তু বিএনপিকে অবশ্যই মানে উপলব্ধি করতে হবে যে জনগণের প্রশ্নটাই করছিলাম যে কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে যেতে চাই যে কতটা তারা ভূমিকা রাখবেন বলছেন, এই রিস্কের ভিতরে বাংলাদেশ থাকবে কেন? যে বিএনপি কি ভূমিকা রাখবে, আওয়ামী লীগ কি ভূমিকা রাখবে, তারপরে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা নির্ভর করবে, উন্নয়ন নির্ভর করবে, এই জায়গা থেকে বেরিয়ে আসার উদ্যোগটা কোথায়? না, আমি মনে করি যে উন্নয়নটা কিন্তু সে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, যেমন আমরা এরশাদ আমলে দেখেছি বা সামরিক স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে আমাদের দেশের উন্নয়নটা কিন্তু থমকে ছিল না। হ্যাঁ, আমাদের এখানে অনেক মিছিল মিটিং হয়েছে, অনেক নৈরাজ্য হয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেটা বলি সেটা কিন্তু 5%, 6%, এবং এখন এটা 7% হয়ে গেছে। আমাদের কিন্তু অনেক উত্থান পতন, রাজনৈতিক উত্থান পতন ছিল, কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা আমাদের কিন্তু মানে বলা যায় এটা কিন্তু ধীরে 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 উপরের দিকেই আসছে। তবে আমাদের সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে সামাজিক ন্যায় বিচারটা নাই, আমাদের এখানে যেমন ইকুইটিটা নাই, আমাদের এখানে একবারে নিঃস্বকরণ প্রক্রিয়া, আমাদের কিন্তু দারিদ্র পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, কিন্তু নিঃস্বকরণ প্রক্রিয়াও কিন্তু এর নিচ দিয়ে কিন্তু চলছে। আমাদের এখানে কিন্তু মানে বলা যায় যেটাকে আয়ের একটা পুঞ্জীভবন উপরের শ্রেণীর মধ্যে, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মধ্যে রেখে পাচ্ছি না। তো এই যে মানে একদিকে সম্পদের পুঞ্জীভবন ঘটছে, আরেকদিকে নিঃস্বকরণ প্রক্রিয়া চলছে। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সামাজিক ন্যায় বিচারটা বৈষম্যটা তীব্র হচ্ছে। এই আয় বৈষম্য আমরা যদি মানে সর্ট আউট না করতে পারি তাহলে কিন্তু আসলে দীর্ঘমেয়াদে শুভ যেটা বললেন যে এটা ট্যাক্সই হবে না, উন্নয়নটা ট্যাক্সই হবে না। আর আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিতেও কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তবে এই যে জন ক্যারির সফর, এই সফর থেকে আমি যেটা দেখি অন্তত সেটা হচ্ছে যে আমাদের সরকারি দল মানে এবং মাঠের বিরোধী দল, যেটা সাবান বলল, মাঠের বিরোধী দলের মধ্যে কিন্তু ওইভাবে জন ক্যারির কাছে অনুযোগ করার প্রবণতাটা কিন্তু আমি অন্তত দেখি যে এখানে কিন্তু অনুযোগ প্রবণ কিন্তু ছিল না। এখানে কিন্তু এক ধরনের ইতিবাচক একটা পরিবর্তন আছে, একটা সহনশীলতা আছে, এবং এই সহনশীলতা যদি আমাদের আরো আমরা 2 বছর 5 বছর যদি 10 বছর যদি আমরা এই সহনশীলতা দেখাতে পারি, গণতান্ত্রিক ঔদার্য আমরা দেখাতে পারি, তাহলে রাজনৈতিক সংস্কৃতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে, তাহলেই আমাদের উন্নয়নটা ট্যাক্সই হবে। দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গোপালগঞ্জ থেকে মোর্শেদ আলী মোল্লা বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে মিস্টার সাবান মাহমুদের কাছে
জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জন কেরি, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের বিষয়টা হচ্ছে যে উনার সাথে আমেরিকায় যে বঙ্গবন্ধুর যে খুনি রাশেদ চৌধুরী আছে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এটি নিশ্চয়ই আপনি মিডিয়াতে লক্ষ্য করেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দাবি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক মনোভাব আমরা লক্ষ্য করেছি এবং তারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে যে মুহূর্তে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হচ্ছে এবং সেই সারা বিশ্বেই কিন্তু এখন এই পরিস্থিতিটাকে মেনে নেওয়া হচ্ছে। কোনো খুনি যদি অন্য কোনো দেশে প্রশ্রয় পেয়েও থাকে বা রাজনৈতিক প্রশ্রয় দীর্ঘদিন অবস্থানও করে, সরকারের সঙ্গে যখন কূটনৈতিক লেভেলে যোগাযোগ করা হয় তখন এর ইতিবাচক ধারাবাহিক পদক্ষেপগুলোর ভেতর দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়। আমরা সব খুনিকে, বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে আনা সম্ভব হয়েছে এবং রাশেদ চৌধুরীকেও খুব শিগগির বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আমরা পূর্বাভাস পেয়েছি জন কেরির সঙ্গে বৈঠকগুলোর ভেতর দিয়ে। তারপরেও এই বৈঠকগুলোর অভ্যন্তরীণ বিষয় তো আর আমরা পুরোপুরি বাহির থেকে গণমাধ্যম কর্মী হিসেবে যতটাই পূর্বাভাস নেওয়ার চেষ্টা করি আমরা পুরোপুরি সঠিক তথ্য দিতে পারবো না। তবে আমরা কনসিকুয়েন্টলি যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করেছি তাতে মনে হচ্ছে যে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব হবে। জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনার যে কথা বলছিলেন যে এই যে বৈষম্যের প্রসঙ্গটা, আমাদের মনে হয় দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামনের দিনে। একটা হচ্ছে বৈষম্য কমিয়ে আনা, যেটা যদি জনগণের উন্নয়নের কথা মাথায় রাখি, ন্যায় বিচার। অন্যদিকে হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, সেই দুটো বিষয়। যেমন সেই জায়গাতে আমরা কতখানি, আপনার কি মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে সেই উদ্যোগ? না, আয় বৈষম্য এটা কিন্তু কমানোর সেই রকম মানে আমাদের রাষ্ট্রীয় উদ্যোগটা কিন্তু সীমিত এবং এই মুক্ত বাজারের উপর নির্ভর করে সম্ভব না। এবং আমরা এখানে অধিকাংশ ক্ষেত্রে ওই বাজার অর্থনীতির উপর এটা ছেড়ে দেওয়ার প্রবণতাটাই অনুসরণ করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো, হ্যাঁ, এটা আমাদেরকে অনেক দিন ধরে ভোগাবে। প্রাতিষ্ঠানিক মানে শক্তিশালী করা, যেমন আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা বা স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া, আমরা কিন্তু সে থেকেও কিন্তু দূরে সরে যাচ্ছি ক্রমাগত। আমরা উল্টো আমাদের এখানে কেন্দ্রীয় সরকারের এখানে সচিবালয়ে দেখা গেল যে সমস্ত জিওগুলো এখান থেকে হচ্ছে, অথচ হওয়ার কথা যে জিওগুলো জারি করার কথা হচ্ছে হয়তো জেলা পরিষদ থেকে বা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে, সেগুলো কিন্তু আমাদের এখানে সহকারী সচিব করতেছেন। অর্থাৎ সচিবের অনুমোদন নিয়ে, মন্ত্রীর অনুমোদন নিয়ে সেগুলো করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগে যেসব পরিপত্র জারি করা হয় এর অধিকাংশই কিন্তু আসলে জেলা পর্যায়ে করা উচিত। আমরা কিন্তু আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণে আদৌ বিশ্বাস করি বলে আমার মনে হয় না। আমাদের এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। বিকেন্দ্রীকরণ যখনই হবে তখন কিন্তু স্থানীয় সরকারটা শক্তিশালী হবে, কারণ তারা কিছু ক্ষমতা পেলে সেটা এক্সারসাইজ করতে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে ওইটা ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু আমরা সেটা করি না। আর বাজেট বরাদ্দগুলো আমরা সেইভাবে দেই না স্থানীয় সরকারের জন্য। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের শিক্ষার মানটা কিন্তু গুণগত মান, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এটা কিন্তু আসলে বাড়ছে না। হ্যাঁ, এখানে আমাদের মানে বিশাল বিনিয়োগ, বিশেষ করে গবেষণার জন্য বিনিয়োগটা বাড়াতে হবে। আমাদের এখানে বিনিয়োগ প্রাইমারি মান বাড়ানোর জন্য বিনিয়োগ বাড়ানো খুব জরুরি। গবেষণা আমাদের পরে কথা না, আমাদের এখানে শিক্ষায় খরচ প্রচন্ড। হ্যাঁ, যেমন শিক্ষকদের ট্রেনিং, প্রশিক্ষণ, হ্যাঁ, এটার ক্ষেত্রেও বিনিয়োগ করতে হবে। কারণ হচ্ছে কি, যারা আমাদেরকে শিক্ষা, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবে, তাদেরও মানে আপনি কি মনে করেন যে আসলে? না, প্রথম হচ্ছে যে আমি দুটো ডেঞ্জার দেখি, কি বলে কামরুল ভাইয়ের কথার সূত্র ধরে বলি। একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি, এটা আসলে এক বাংলাদেশের মধ্যে অনেক বাংলাদেশ তৈরি করছে, তাই না? মানে অনেক রকমের চিন্তার, সুতরাং এটা একটা ডেঞ্জার। এটা আপনি যতই কোয়ালিটি ভালো করেন, 10 রকম মানুষ যদি তৈরি হয় তাহলে একটা ঐক্য লাগবে, তো এটা একটা। আর একটা হচ্ছে যে রাজনীতিতে বড় সমস্যা হচ্ছে মতাদর্শিক শূন্যতা।
রাজনীতি এখন আদর্শের বা মতাদর্শের যে একটা জায়গা থাকে সেই জায়গাটা নেই, এবং যে কারণে আমাদের রাজনীতি দেখেন, আমরা বলছি দেশের গণতন্ত্রের কথা, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু কোনো গণতন্ত্রের প্রক্রিয়া আজ পর্যন্ত চালু করা গেল না শেষ পর্যন্ত। এটা একটা ফেলিওর। আর এখন প্রোটোকলের রাজনীতি, কে কাকে সালাম দেয়, কে কার আনুকূল্য পায়, সে নেতা হয়, এই যে একটা প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে। সুতরাং এইটা যদি, কারণ যে কোনো জায়গায় মানুষ তো মুখ্য, তাই না? মানুষকে যদি আমরা প্রপার ওয়েতে আনতে না পারি, এটা একটা। আর আমার কাছে মনে হয় যে আমাদের উন্নয়ন বিবেচনা কিছুটা পশ্চিম দ্বারা তাড়িত হয়ে গেছে। উন্নয়ন বিবেচনার কেন্দ্রে মানুষ নেই। বাজার অর্থনীতিও প্রভাবিত করছে, কিন্তু তার মধ্যে দিয়েও পৃথিবীর অনেক দেশ, যেমন ভারত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছে। ঠিক আছে, যে উন্নয়নের কেন্দ্রে কিভাবে মানুষকে আরো সম্পৃক্ত। আপনি যদি নরেন্দ্র মোদীর কিছু কিছু প্রজেক্ট দেখেন, তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে অনেক জায়গায় উনি মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। কিন্তু অমর্ত্য সেন তো বলছেন যে বাংলাদেশের উন্নয়নই অনেক বেশি না, সেটা যেটা ভিজিবল বলছেন, সেটা কিছু কিছু ক্ষেত্রে, সেটার আবার অনেক কারণ আছে। ধরেন আপনার মাতৃমৃত্যু, ভারতের যে ডেনসিটি, ভারতের যে পপুলেশন, ভারতের যে বিরাটত্ব, সেটাতে আপনি যখন কিউমুলেটিভভাবে আনবেন, ওটা এই বাংলাদেশের ওই রকম জায়গায় আনা কিন্তু কঠিন, কারণ বাংলাদেশ একটা ওই দেশের জনসংখ্যা প্রদেশের সমান। সুতরাং এইটার আবার গড় করতে গেলে একটু ডিফিকাল্ট হয়। কিন্তু দেখেন, বাংলাদেশে এখন আপনি এক মাদ্রাসা শিক্ষার কথা যদি আমি বলি, 14 রকম মাদ্রাসা শিক্ষা আছে, বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা। এবং আপনি একটু আগে একটা কথা বলছিলেন, আমার একটা স্ট্যাটিস্টিক হচ্ছে প্রতি বছর এখন 50 থেকে 60,000 ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে শিখে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, এবং তারা যেহেতু খুবই সচ্ছল পরিবারের সন্তান, তারা যাচ্ছে পৃথিবীর অনেক উন্নততর শিক্ষালয়। তারা যে জ্ঞান নিয়ে আসছে, আমার ধারণা যে আগামী দিনে তারা বাংলাদেশ রুল করবে। এখন প্রশ্নটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের জনমানুষের সম্পৃক্ততা কতটুকু। আমাদের যে মানুষকে আমরা উপরে আনতে চাই, যে নিম্ন প্রান্তের মানুষকে আমরা আনতে চাই, সেই মানুষের সংস্কৃতি, সেই মানুষের জীবনধারা, সেই মানুষের চিন্তার সাথে তাদের সম্পৃক্ততা কতটুকু, তারা যদি উন্নয়নের চিন্তাও করে, সেই চিন্তা আবার কতটুকু সাস্টেনেবল হবে। সুতরাং এই প্রবলেমগুলো কিন্তু আছে, এবং রাষ্ট্র সবসময় তার সমস্যা থাকবে, তার সংকটকে সে চ্যালেঞ্জ করবে। যদি তার প্রাতিষ্ঠানিক সক্ষমতা সে তৈরি করতে পারে, সে প্রতি পদে পদে এই সংকটগুলোকে মোকাবিলা করবে। আমাদেরকে একটু থামতে হবে। শাবান মাহমুদ, আপনি যদি 30 সেকেন্ডে কোনো কিছু যোগ করতে চান, 30 সেকেন্ডে। আমি এতটুকুই যোগ করব যে আমরা আর নৈরাশ্যবাদী থাকতে চাই না, আমাদেরকে অবশ্যই আশাবাদী হতে হবে, এবং সেটি বাস্তবতার নিরিখেই এই বিশ্লেষণের জায়গা তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে রাজনীতিবিদরাই সব থেকে মুখ্য ভূমিকা, কারণ আলটিমেটলি এই দেশটা পরিচালনার মূল দায়িত্ব রাজনীতিবিদদের ঘাড়ে। ধন্যবাদ জনাব শাবান মাহমুদ, শুভ কিবরিয়া, কামরুল ইসলাম চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজনীতির ঘরে বাইরে নিয়ে আমরা আলোচনা করলাম। আমার ধারণা আমাদের এই অল্প সময়ের ভিতরে এর থেকে ভালো আলোচনা আর কি সম্ভব। তবে আমরা যেটা আলোচনার ভেতর দিয়ে এলাম সবকিছু বলে, আপনি যখন রাজনীতির কথা বলেন তখন আদর্শের কথাই আসে। আদর্শের কথা মানে মূল্যবোধের কথা। বাংলাদেশে এই মুহূর্তে যদি বলি সবচেয়ে বড় সংকট মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াই, সেইটি হচ্ছে সবচেয়ে কঠিন লড়াই অন্য যে কোনো লড়াইয়ের থেকে। আর মূল্যবোধ সম্পন্ন সমাজ ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না। আমরা প্রত্যাশা করি আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদরা, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের পরিবারগুলোতে এই মূল্যবোধ যাতে প্রতিষ্ঠিত হয় সেভাবে সকলের নজর দেওয়া প্রয়োজন। সেটি বোধহয় আমাদের ঘরে বাইরে রাজনীতির লড়াইয়ের মূল শক্তি এবং পুঁজি হয়ে থাকবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।